আজকে দেখো লাইফ সায়েন্স ক্লাস 9 সেকেন্ড চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর এই চ্যাপ্টারের উপর আমি একটা বিস্তৃত বর্ণনা দেব যেন এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারো। প্রথমে দেখো একটা পুরো চ্যাপ্টারটাই আমরা ছকের মাধ্যমে বুঝবো যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। সঙ্গে সঙ্গে এটা পড়ার সঙ্গে বইটা পাশে খুলে রাখবে, তাহলে তোমরা ব্যাপারগুলোর সঙ্গে রিলেট করতে পারবে। প্রথমে দেখো আছে বইতে জীবদেহের গঠনগত উপাদান। জীবদেহের গঠনগত উপাদান মানে বলতে বোঝায় যে কিছু জৈব অণু বা বায়োমলিকিউলস, এগুলোকে বলে বাংলায় বলে জৈব অণু, ইংলিশে একেই বলে বায়োমলিকিউলস। এই যে জৈব অণু সেটাকে যেগুলো কিনা জীবদেহ গঠন করে সেটাকে দুভাগে ভাগ করা হয়, একটা হলো অজৈব উপাদান আরেকটা জৈব উপাদান। এই যে অজৈব উপাদান এর মধ্যে রয়েছে জল, অ্যাসিড, ক্ষার, লবণ। এগুলো মেনলি অজৈব মানে জীবজাত না, পরিবেশ থেকে এগুলো আমরা জীবদেহে পেয়ে থাকি, মানে এগুলো হলো অজৈব মানে ইনঅর্গ্যানিক বলতে পারো। আর হলো জৈব বা অর্গ্যানিক, ওইগুলো হলো জৈব উপাদান। জৈব উপাদানের মধ্যে পড়ে কিছু ক্ষুদ্র অণুসমূহ এবং কিছু বৃহৎ অণুসমূহ। ক্ষুদ্র অণুসমূহের মধ্যে রয়েছে দেখো কিছু সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং নিউক্লিওটাইড। ঠিক আছে, দেখো অজৈব উপাদানের মধ্যে প্রথমেই রয়েছে জল, তারপরে রয়েছে অ্যাসিড। এই অ্যাসিড বিভিন্ন রকমের হয়, যেমন ধরো খনিজ অ্যাসিড, জৈব অ্যাসিড। খনিজ অ্যাসিডের মধ্যে মেনলি পড়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আর জৈব অ্যাসিডের মধ্যে মেনলি পড়ে ম্যালিক অ্যাসিড এবং অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এই যে অ্যাসিড হলো জীবদেহের রক্তের মধ্যে যে পিএইচ তার ভারসাম্য বজায় রাখে এই অ্যাসিড। এরপর চলো যাই ক্ষারে। ক্ষার বলতে বিভিন্ন তীব্র ক্ষার আছে, মৃদু ক্ষার আছে। মৃদু ক্ষারের মধ্যে যেমন ধরো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH, তীব্র ক্ষারের মধ্যে NaOH, KOH মানে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড, এইগুলো উল্লেখযোগ্য। এবার চলো যাই লবণে। এই লবণের মধ্যে বিভিন্ন রকম অ্যাসিড আর ক্ষার, অ্যাসিড আর মেনলি ক্ষারক বিক্রিয়া করেই কিন্তু লবণগুলো তৈরি হয়। যেমন NaCl একটা লবণ, ZnSO4 বা জিঙ্ক সালফেট একটা লবণ। তাহলে মেনলি অ্যাসিড এবং ক্ষারকের বিক্রিয়ায় কিন্তু এই লবণগুলো তৈরি হয়। ঠিক আছে, এইবার চলে যাই চলো কিছু জৈব উপাদান। জৈব উপাদানের মধ্যে বললাম যে ক্ষুদ্র অণু এবং বৃহৎ অণু। প্রথমে বৃহৎ অণুগুলোকে বলে নিই। বৃহৎ অণুর মধ্যে রয়েছে জটিল শর্করা, মানে ধরো আমরা জটিল শর্করা মানে ভাত, চিড়ে, মুড়ি যেগুলো খাচ্ছি ওগুলো হলো জটিল শর্করা। প্রোটিন, মাছ, মাংস, ডিম যে খাচ্ছি ওগুলো হলো প্রোটিন। লিপিড মানে হলো ঘি, মাখন, এগুলো হলো লিপিড। এবং রয়েছে কিছু নিউক্লিক অ্যাসিড। বোঝা গেল? এই যে জটিল শর্করা এর থেকেই কিন্তু কিছু সরল শর্করা তৈরি হয়। সেই জন্য সরল শর্করাটা যাচ্ছে আমাদের ক্ষুদ্র অণুর মধ্যে। মানে যখন আমরা ভাত খাচ্ছি সেটা আফটার ডাইজেশন, পরিপাকের পর সরল শর্করায় পরিণত হয়। এই সরল শর্করার মধ্যে পড়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ। আবার আমরা যে প্রোটিন জাতীয় ডাল, মাছ খাচ্ছি, এই প্রোটিনটা ভেঙে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, তাই প্রোটিনটা হচ্ছে আমাদের বৃহৎ অণুর মধ্যে পড়ছে, আর প্রোটিন থেকে পাচ্ছি অ্যামাইনো অ্যাসিড, এটা পড়ছে ক্ষুদ্র অণুর মধ্যে। সেরকমই আমরা যে ঘি, মাখন খাচ্ছি লিপিড, সেটা আফটার ডাইজেশন বা পরিপাকের পর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। তাহলে সেই জন্য ফ্যাট বা লিপিডটা যাচ্ছে আমাদের বৃহৎ অণুর মধ্যে এবং ওটা পরিপাকের পর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হচ্ছে। সেরকমই নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড শরীরে প্রধানত দু রকমের থাকে, একটা হলো ডিএনএ, একটা হলো আরএনএ। একটা হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আরেকটা হলো রাইবো নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড নামক একক বস্তুর সমন্বয়ে গঠিত। তার মানে নিউক্লিক অ্যাসিডের একক হচ্ছে নিউক্লিওটাইড।
এটা পড়ছে আমাদের ক্ষুদ্র অণুর মধ্যে। ঠিক আছে, এরপর দেখে নিই, তার মানে বুঝতে পারলে নিউক্লিক অ্যাসিডের ক্ষুদ্র অণু হচ্ছে নিউক্লিওটাইড, সেরকম লিপিড বা ফ্যাটের ক্ষুদ্র অণু হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, প্রোটিনের ক্ষুদ্র অণু হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং জটিল শর্করার ক্ষুদ্র অণু হচ্ছে সরল শর্করা এবং এর মধ্যে পড়ে গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। এবার এই যে নিউক্লিওটাইড, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমাদের টেনেও আছে। এটা মানে জেনেটিক্স বা ডিএনএর তে আমরা ঢুকবো, তো সেই নিউক্লিক অ্যাসিড বলতে বোঝাচ্ছে, আমি বললাম ডিএনএ বা আরএনএ। ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএ মানে রাইবো নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিডেরই গঠনগত একক হলো নিউক্লিওটাইড। তাহলে এবার দেখে নিই নিউক্লিওটাইডটা মেনলি কী কী নিয়ে গঠিত। নিউক্লিওটাইডটা মেনলি দুটো অংশে বিভক্ত, একটা হলো নিউক্লিওসাইড আর একটা ফসফরিক অ্যাসিড। এই যে নিউক্লিওসাইড ওইটা আবার দুটো অংশ নিয়ে গঠিত, একটা পেন্টোজ শর্করা আর একটা নাইট্রোজেন বেস। এই যে পেন্টোজ শর্করা এটা দু রকমের হয়, ডিএনএতে থাকে হলো ডিঅক্সিরাইবোজ এবং আরএনএতে থাকে হলো রাইবোজ। আর নাইট্রোজেন যে বেস এটা দু রকমের হয়, এটা হলো পিউরিন এবং পিরিমিডিন। পিউরিনের মধ্যে পড়ছে অ্যাডেনিন এবং গুয়ানিন, পিরিমিডিনের মধ্যে পড়ছে থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। ডিএনএতে থাকে কটা, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এবং আরএনএতে থাকে অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন আর ইউরাসিল। আরএনএতে টি এর পরিবর্তে থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। আশা করি বুঝতে পেরেছ। এরপর আছে আমাদের ভিটামিন। ভিটামিনে এখানে আমি পুরো ছক দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভিটামিন এ একটা পড়ার সিস্টেম শিখিয়ে দিচ্ছি। ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। এটা কোন কোন খাবার থেকে আমরা পাই, এর দৈনন্দিন চাহিদা মানে কত পরিমাণে ভিটামিন এ খাওয়া উচিত, শারীরবৃত্তীয় কাজ, ভিটামিন এ খেলে আমাদের যে রোগ প্রতিরোধক কোন কোন রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হবে, এবং ভিটামিন এ যদি আমরা না খাই খাবারে তাহলে অভাবজনিত লক্ষণ হিসাবে এই রোগগুলো পাবো। তার মধ্যে উল্লেখযোগ্য হলো রাতকানা। সেরকম ভিটামিন বি এর বিজ্ঞানসম্মত নাম থিয়ামিন। কোথায় কোথায় আছে দেখবে, কত পরিমাণে খাওয়া উচিত এবং শারীরবৃত্তীয় কী কাজ করছে, এবং এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন বি12 বিজ্ঞানসম্মত নাম রাইবোফ্লাভিন। কোথা থেকে পাই, কত পরিমাণে খাওয়া উচিত, কি কি কাজে হেল্প করে, এবং এর অভাবে ঠোঁটের মানে জিহ্বা এবং ঠোঁটের কোনায় কিন্তু ঘা হয়। সবকটা অভাবজনিত লক্ষণই দেখবে। এখানে মেনগুলো আমি বলছি। ভিটামিন বি3 এ হলো প্যান্টোথেনিক অ্যাসিড। কোথা থেকে পাচ্ছি, এর দৈনন্দিন চাহিদা কত, কি কি শারীরবৃত্তীয় কাজে লাগে এবং এর অভাবজনিত লক্ষণ, এই চারটা থেকে তোমরা সহজেই পড়ে নিতে পারবে। এরকম নিয়াসিন যেটা হলো খাদ্যপ্রাণ জি, এটার পড়ে ফেলবে। এম খাদ্যপ্রাণ এম মানে ফলিক অ্যাসিড, যার রাসায়নিক নাম পড়ে ফেলবে। বি6 পাইরিডক্সিন, বি12 সায়ানোকোবালামিন, সি ভিটামিন সি তার হলো অ্যাসকর্বিক অ্যাসিড। এরকমভাবে ছক আকারে পড়ে ফেলবে। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, ছক আকারে পড়ে ফেলবে। ভিটামিন ডি ক্যালসিফেরল, এর অভাবে কি হয়, অস্থি আর দন্ত বিকৃত হয়ে যায়, বড়দের অস্ট্রিওম্যালেশিয়া হয়। ভিটামিন ই টোকোফেরল, এটার কি হয়, বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন কে অনেকে বলে ফাইটোন্যাপথোকুইনন, এর অভাবে কি হয়, রক্ত চলাচল ক্ষমতা হ্রাস পায়। তাহলে ভিটামিনটা তোমরা এই ছকগুলো থেকে পড়ে ফেলবে। এই ছকগুলোতে শর্টে বর্ণনা করা আছে। এরপর চলে যাই কোষে। কোষ প্রধানত তিন রকমের হয়, প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক কোষের মধ্যে যায় ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং মাইক্রোপ্লাজমা। মেসোক্যারিওটিক মানে প্রোক্যারিওটিক মানে এটা একেবারে অনুন্নত টাইপের একটা কোষ। মেসোক্যারিওটিক মধ্যবর্তী টাইপের, আর ইউক্যারিওটিক মানে এটা হলো সবথেকে উন্নত টাইপের কোষ। এর মধ্যে যাচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। এবার দেখো একটা আদর্শ উদ্ভিদ কোষে কি কি থাকা উচিত। একটা আদর্শ উদ্ভিদ কোষে কোষ আবরক থাকা উচিত, সেই দুটো হলো কোষ প্রাচীর আর কোষ পর্দা।
থাকা উচিত সাইটোপ্লাজম, থাকা উচিত নিউক্লিয়াস, নিউক্লিয়াসের 4টে অংশ, নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম। এই কোষাঙ্গাণুগুলো উদ্ভিদ কোষে থাকা উচিত। কি কি উদ্ভিদ কোষে থাকা উচিত? প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, ডিকটিওজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এই কটাই 9-এর সিলেবাসে আছে। অন্যগুলো যারা একটু বেশি পড়তে চাও দেখে নিতে পারো। এখানে কিছু আর্গাস্টিক পদার্থ, তার মধ্যে কিছু সঞ্চিত পদার্থ, খরিত পদার্থ এবং এই বর্জ্য পদার্থগুলো কিন্তু উদ্ভিদ কোষে থাকে। সেরকমই একটা আদর্শ প্রাণী কোষে কি থাকবে? কোষ পর্দা। সাইটোপ্লাজমে কি থাকবে? সাইটোপ্লাজমীয় ধাত্র, সাইটোপ্লাজমীয় কঙ্কাল, এন্ডোমেমব্রেন তন্ত্র, পর্দাবৃত অঙ্গাণু এবং মাইক্রোটিউবিউল অঙ্গাণু। এর মধ্যে যে নিউক্লিয়াস আছে তার মধ্যে নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস এবং নিউক্লিওপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াসের 4টে অংশ থাকছে। আর এই দুটো বেশি করে দেখতে হবে যে উদ্ভিদ কোষে কোন কোন কোষাঙ্গাণু থাকে এবং প্রাণী কোষে কোন কোন কোষাঙ্গাণু থাকে। প্রাণী কোষে কোনগুলো থাকবে? মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি এবং সেন্ট্রোজোম এবং কিছু মেটাপ্লাস্টিক বডি। ঠিক আছে, বোঝা গেছে? এরপর দেখো উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্যটা আমি দিয়ে দিয়েছি। উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর থাকবে, যেটা প্রাণী কোষে থাকবে না। মাইক্রোভিলাই উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু প্রাণী কোষে থাকবে। পিনোসাইটিক গহ্বর উদ্ভিদের ক্ষেত্রে গঠিত হয় না, কিন্তু প্রাণীর ক্ষেত্রে গঠিত হবে। ক্লোরোপ্লাস্ট এটা উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে থাকে না। সেন্ট্রোজোম এটা আবার উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। লাইসোজোম উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। কোষান্তর সংযোগ যেটা কিনা প্লাজমোডেসমাটা সেটা উদ্ভিদ কোষে থাকবে এবং প্রাণী কোষে যে কোষান্তর সংযোগ তাকে বলে ডেসমোজোম। ভ্যাকুয়াল উদ্ভিদ কোষে অপরিণত অবস্থায় কিছু ছোট ছোট ভ্যাকুয়াল থাকবে এবং পরিণত অবস্থায় সেগুলো বড় আকারের ভ্যাকুয়াল থাকবে। আর প্রাণী কোষে কিন্তু ভ্যাকুয়ালগুলোর সংখ্যা কম, আকারে ক্ষুদ্র, আবার কোনো কোনো সময় থাকবেও না। তাহলে এটা হলো বেসিক পার্থক্য উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের। এবার দেখো কোষ অঙ্গাণু, তোমাদের পরীক্ষায় এরকম আছে বলে এই ছকটাই এখানে করে দেওয়া হয়েছে যে কোষ অঙ্গাণু প্রধানত 2 রকমের, একটা পর্দাবিহীন, একটা পর্দাযুক্ত। পরীক্ষায় এরকম আসে যে পর্দাবিহীন কিছু কোষ অঙ্গাণুর নাম বলো, সেটা হলো কি সেন্ট্রোজোম আর রাইবোজোম। পর্দাযুক্ত কোষাঙ্গাণুর মধ্যে আবার 2টো টাইপ দেখা যায়, একটা একক পর্দাযুক্ত অর্থাৎ বাইরে একটি মাত্র পর্দা থাকে, আবার কোনোটা দ্বি-একক পর্দাযুক্ত অর্থাৎ বাইরে 2টো পর্দা থাকে। একক পর্দাযুক্ত কোনগুলো? লাইসোজোম, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেটা দ্বি-একক পর্দাযুক্ত অর্থাৎ বাইরে 2টো পর্দা থাকে তার মধ্যে পড়ছে কি? নিউক্লিয়াস, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। এখান থেকে কিন্তু তোমাদের বেসিক প্রশ্ন আসে, সেই জন্য এই ছকটা করে দেওয়া হলো। এবার দেখো বলবো যে কোষ প্রাচীরের আঁকাটা কিরকম হবে। চলো একবার দেখে নিই কোষ প্রাচীরের আঁকাটা আমরা কিভাবে আঁকবো। তাহলে কোষ প্রাচীরের আঁকাটা আঁকবো, একটা ষড়ভুজ চিত্র আঁকছি। এটা একটা উদ্ভিদ কোষ, এই ষড়ভুজ চিত্রটা দেখতে পাচ্ছ। এই দিকে আবার একাধিক কোষ আছে, মানে একটা তো কোষ না, এর সঙ্গে একাধিক কোষ থাকতে পারে। ঠিক আছে, তাহলে এইখানে এটা যাচ্ছে আরেকটা কোষ, এরকম ধরো যাচ্ছে, পাশাপাশি 2টো কোষ আছে। তাহলে 2টো কোষের একেবারে মাঝে যেটা থাকে সেটাকেই বলে, একবারে মাঝে যেটা থাকছে সেটাকেই বলে মধ্য ল্যামেলা, সেটাকে বলছে মধ্য ল্যামেলা, 2টো কোষের মাঝে। এবার যদি 2 সাইডে এগোই, মানে এখানে এই একটা কোষ আর এই একটা কোষ, এবার যদি দুদিকে এগোই তাহলে তারপরেই যেই প্রাচীরটা থাকবে তাকে বলে প্রাথমিক প্রাচীর। দেখো এটা এইভাবে আঁকতে হবে, এটা যাচ্ছে প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, তাহলে এটা যাচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর। এরকম প্রাথমিক প্রাচীর যেমন এই কোষটাতে থাকবে সেরকম এই কোষটাতেও থাকবে,
তাহলে এই কোষটাতেও একটা প্রাথমিক প্রাচীর এঁকে ফেলি। তাহলে এটা যাচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীর দেখো, যেমন অ্যারো চিহ্নগুলো অবশ্যই এই দিকে করে দাও। মধ্য ল্যামেলা এটা, এটা তারপর প্রাথমিক প্রাচীর, আর দুটো কোষের প্রাথমিক প্রাচীরকে আমি দেখালাম। আর মাঝখান দিয়ে যেটা গেছে সেটা হলো মধ্য ল্যামেলা। মাঝখান দিয়ে দুটো কোষের একবারে মাঝখান দিয়ে যেটা গেছে সেটা হলো মধ্য ল্যামেলা। আর তারপরে মানে এবার আশা করি বুঝতে পারছো, মাঝখান দিয়ে যেটা গেছে এটা হচ্ছে মধ্য ল্যামেলা, এবং দুই সাইডে মধ্য ল্যামেলার পর এই কোষের এটা এবং এই কোষের এটা, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, এরপর এখানে যদি আবার আঁকি, প্রাথমিক প্রাচীরের পর আমরা যেটা পাবো সেটা হলো গৌণ প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীরের পরের প্রাচীরটা আঁকছি। এটা হলো এই কোষের ক্ষেত্রে হলো এটা, সেরকমই এই কোষের ক্ষেত্রেও একটা গৌণ প্রাচীর আঁকছি। এই কোষের ক্ষেত্রে হলো এটা। তাহলে কোনটা গৌণ প্রাচীর? গৌণ প্রাচীর এই কোষের ক্ষেত্রে এটা এবং এটার ক্ষেত্রে এটা, এটা হচ্ছে আমাদের গৌণ প্রাচীর। গৌণ প্রাচীর। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তাহলে কোষ প্রাচীরের মেনলি তিনটে অংশ। একটা হলো মধ্য ল্যামেলা, যেটা এই দুটো কোষের একবারে মাঝ বরাবর অবস্থিত। তারপরে দুদিকে এই দুটো হলো প্রাথমিক প্রাচীর, এবং তারপরে আবার এই দুটো হলো গৌণ প্রাচীর। এবার নিশ্চয়ই আঁকাটা তোমরা বুঝতে পেরেছো। এবং মাঝখানে একটা কি থাকবে, এরকম বড় করে থাকবে কোষ গহ্বর বা ভ্যাকুয়াল। এটাকে আমরা কি বলবো? কোষ গহ্বর বা ভ্যাকুয়াল। এটা হলো ভ্যাকুয়াল। এটা হলো ভ্যাকুয়াল। ঠিক আছে, এবং এই যে মাঝখানে কি থাকবে? একটা নিউক্লিয়াস। তাহলে এটা যাচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর দেখো এইখানটা একটুখানি মুছে করবে তোমরা। এরকম মুছে তৈরি করবে। এইখানে যে মাঝখানে ছিদ্রটা, এই ছিদ্রটাকে এপাশ থেকে ঘুরিয়ে আনতে পারো, কেন সব পয়েন্টিংই আমাদের ডান দিক ঘেঁষে করতে হবে। এই যে ছিদ্রটা একে বলে প্লাজমোডেসমাটা। এই যে ছিদ্রটা একে বলছে প্লাজমোডেসমাটা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এটা হলো কোষ প্রাচীরের গঠন। এবং ভেতরে এরকম ডট 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 দিয়ে দেবে। ভেতরে যে পদার্থটা থাকছে সেটাই হলো কি? সাইটোপ্লাজম। তাহলে ভেতরে ডট 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 করে যে পদার্থটা থাকছে এটা হলো সাইটোপ্লাজম। ঠিক আছে, তাহলে এটাই যাচ্ছে মোটামুটি কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীরটা কিন্তু তোমরা এইভাবেই আঁকবে। ঠিক আছে, তাহলে এটা যাচ্ছে কোষ প্রাচীরের গঠন। বুঝতে পেরেছো? এরকমভাবেই কিন্তু পেন্সিল দিয়ে, পুরো আঁকাটাই পেন্সিল দিয়ে পরীক্ষার খাতায় আঁকতে হবে। এটা যাচ্ছে কোষ প্রাচীর। চলো আবার এরপরে চলে যাই কোষ পর্দা। তোমরা আমাকে বলেছিলে যে আঁকাগুলো কিভাবে আঁকবো সেগুলো দেখিয়ে দিতে। এইভাবেই কিন্তু পেন্সিল দিয়ে তোমরা আঁকাগুলো পরীক্ষার খাতায় আঁকবে। চলো কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলটা আমি আঁকছি, দেখে নাও কিভাবে আঁকবে দেখে নাও। কোষ পর্দা জানো প্রোটিন, লিপিড, প্রোটিন দ্বারা তৈরি। আমি এরকম করে যে বক্সগুলো আঁকছি এটা হলো লিপিড স্তর। এইটা হলো লিপিড স্তর।
লিপিড স্তরগুলো আঁকছি, এভাবে আঁকবে তোমরা। আমি দেখো কিন্তু কোনো ইরেজার ইউজ করছি না, তোমরাও ইরেজার না ইউজ করে একবারে আঁকার চেষ্টা করবে। ইরেজার ইউজ করলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তাহলে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো যাচ্ছে আমাদের লিপিড স্তর। এগুলো দেখো লিপিড স্তর। তাহলে দেখো লিপিড স্তরগুলো এইভাবে তোমরা করবে, ঠিক আছে। লিপিড স্তর এইভাবে আঁকছো এবং মাঝে মাঝে এগুলো যে আঁকছো সেগুলো হলো প্রোটিন। মাঝে মাঝে গোলাকার বা ওভাল শেপ যেগুলো আঁকছি সেগুলো প্রোটিন, ঠিক আছে, প্রোটিন মলিকিউল। তাহলে এইভাবে করে নিচ্ছ তোমরা লিপিড স্তর, আর মাঝে মাঝে ওভাল শেপের যেগুলো আঁকছি ওগুলো হলো প্রোটিন। আঁকাটা ভালো করে দেখে নাও, এইভাবেই কিন্তু পরীক্ষার সময় আঁকবে। ঠিক আছে, এগুলো যাচ্ছে লিপিড স্তর, ঠিক আছে। এর মাথায় এরকম নব আকৃতির হয়, এর মাথায় এরকম করে দেবে, দেখতে পাচ্ছ একবারেই কিন্তু এঁকে যাচ্ছি, কোনো ইরেজার ইউজ করবে না, একবারেই আঁকার চেষ্টা করবে। এখানে আরও কিছু প্রোটিন করে দাও। তাহলে লিপিডগুলো দেখতে কীরকম লম্বা লম্বা এবং তার মাথায় একটা করে স্টিং টাইপের এরকম আছে, দেখো তাহলে কি সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এবার এই যে লিপিড সেই তার উপরে কিছু গ্লাইকোপ্রোটিন থাকে, সেটা এরকমভাবে অ্যান্টেনার মতো এঁকে দেবে। গ্লাইকোপ্রোটিনগুলো তোমরা বলেছিলে ট্রিক শেখাতে, এই ট্রিক এরকম গ্লাইকোপ্রোটিনগুলো এরকম অ্যান্টেনা টাইপের করে এঁকে দিচ্ছ, ঠিক আছে, অ্যান্টেনা টাইপের করে এঁকে দিচ্ছ। এবার আমার মোটামুটি আঁকা শেষ। এবার চলো পয়েন্টিংয়ে চলে যাই। তাহলে দেখতে পাচ্ছ পয়েন্টিংগুলো কিন্তু আমরা একদম রাইট সাইডে নিয়ে গিয়ে করব। তাহলে এই যে এটা যাচ্ছে আমাদের লিপিড, এই যে যাচ্ছে মাঝখানে এটা হলো আমাদের লিপিড স্তর, এটা হচ্ছে লিপিড স্তর। মাঝখানে যে এই প্রোটিনটা রয়েছে এটা একটা প্রোটিন, একে বলে অন্তঃস্থ প্রোটিন, এটা হলো অন্তঃস্থ প্রোটিন। এরপর দেখো অন্তঃস্থ এবং এই পরিধির দিকে যে প্রোটিনগুলো রয়েছে সেটা বলতে পারো, এই যে পরিধিস্থ প্রোটিনগুলো আমি দেখিয়ে দিচ্ছি, একটা বাইরের দিকে মেনলি এটাকেই দেখাচ্ছি, এটা হলো পরিধিস্থ প্রোটিন, মানে এটা বাইরের দিকে আছে পেরিফেরিতে, সেই জন্য এটা হলো পরিধিস্থ প্রোটিন। আচ্ছা, এই অ্যারোগুলো সবসময় এদিকে দেবে, এটা হচ্ছে পরিধিস্থ প্রোটিন, পরিধিস্থ প্রোটিন, ঠিক আছে। এরপর দেখো এই যে মাথার উপর স্টিং, ওইটা হলো গ্লাইকোলিপিড, স্টিংয়ের মতো যে অংশ এটা হলো গ্লাইকোলিপিড, এটা হলো গ্লাইকোলিপিড, ঠিক আছে। এবার যে এই প্রান্তটাকে বলে ফ্যাটের, এই প্রান্তটাকে বলে দেখতে পাচ্ছ অমেরুজ প্রান্ত, এটা হচ্ছে অমেরুজ প্রান্ত, ঠিক আছে। সেরকমই যেটা টিপ, এই যে টিপ পজিশনটা হলো মেরুজ প্রান্ত, মেরুজ প্রান্ত, ঠিক আছে। তাহলে বোঝা গেল। আর তাহলে আমরা কি পেলাম, আর এইখানে যেটা রয়েছে এটার সঙ্গে এটা হলো গ্লাইকোপ্রোটিন, এটা বলেছি প্রোটিন, এটা হচ্ছে
গ্লাইকোপ্রোটিন। এবং এর মাঝে মাঝে যেটা থাকে সেটা হলো কোলেস্টেরল। এর মাঝে মাঝে যেটা থাকছে সেটাকে বলে কোলেস্টেরল। মাঝে মাঝে যেটা থাকছে এটা হলো কোলেস্টেরল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো আশা করি। দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এই যেগুলো দেখছো এইগুলো হলো পুরো লিপিড, এইগুলো হলো পুরো লিপিড, এটা হলো লিপিড স্তর, বোঝা গেছে। আর এই যে বড় বড়গুলো দেখছো ওভাল বা রাউন্ড শেপের, এইগুলো হলো প্রোটিন, এইগুলো প্রোটিন। ঠিক আছে, এইখানে আরেকটু পয়েন্টিং করো, এখানে যে দুটো প্রোটিনের, তাহলে এই রকম এখানে যে দেখতে পাচ্ছ দুটো প্রোটিন অণুর মাঝখানে যে ছিদ্র সেটা হলো এটা, দুটো প্রোটিন অণুর মাঝখানের ছিদ্র। তাহলে সেটা করে ফেলি, চলো। প্রোটিন অণুর মাঝখানের ছিদ্র, এইটা হলো প্রোটিন অণুর মাঝখানের ছিদ্র। তাহলে লিখছি দুটি প্রোটিন অণু মধ্যস্থ ছিদ্র। তাহলে এই যে গঠনটা আঁকলাম এটা হলো কোষ পর্দার তরল মোজাইক মডেল বা নকশা। বোঝা গেল? পরীক্ষার হলে এইভাবেই ছবিটা আঁকবে, পরীক্ষার হলে কিন্তু এইভাবেই ছবিটা আঁকতে হবে, বুঝতে পারছো? এবার চলো চলে যাই পরবর্তী নিউক্লিয়াসের ছবিটা কিভাবে আঁকবো বলে দিচ্ছি। দেখো আমি এখানে হাতে করছি, তোমরা কম্পাস দিয়ে পড়বে, একটু আগেই পড়েছো করবে যে নিউক্লিয়াস হলো ডবল মেমব্রেন। এটা কম্পাস দিয়ে এরকম একটা গোল করবে, ডবল মেমব্রেন মানে দ্বিপর্দা বেষ্টিত। এরপর দেখো আমি এক চান্সেই আঁকছি, এটা দ্বিপর্দা বেষ্টিত এরকম করে করবে। মাঝখানে যেটা করব, মাঝখানে ফাঁক করছি সেটা হলো নিউক্লিয় ছিদ্রটা বোঝানোর জন্য এই ফাঁকাগুলো আমরা রাখছি। তাহলে ঠিক আছে, এটা হলো নিউক্লিয় ছিদ্রটা বোঝানোর জন্য আমরা এই ফাঁকগুলো রেখেছি। তাহলে এটা দ্বি মেমব্রেন গঠিত, এখানে একটুখানি এরকম শেপ করে দেবে, এরকম করে দিচ্ছ, মাঝখানে একটা গোল। দেখো উইদিন 2-3 মিনিটের মধ্যে কিন্তু তুমি এঁকে ফেলতে পারবে। এগুলো হলো নিউক্লিয় জালক, এরকম জাল করে করে দেবে, নিউক্লিয় জালক। ঠিক আছে, এবার এর সঙ্গে আরেকটা দেখিয়ে দেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর তার গায়ে রাইবোজোম। এটা যে আঁকছি ফ্ল্যাট একটা স্ট্রাকচার, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং তার গায়ে এরকম যেটা রয়েছে সেটা হলো রাইবোজোম। এরকম বলের মতো যে অংশগুলো করছি এগুলো হলো রাইবোজোম। সেই জন্য এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হলো অমসৃণ, কারণ গায়ে রাইবোজোম আছে, সেই জন্য এরা অমসৃণ, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। চলো আমার আঁকা শেষ। এখানেও মাঝে মাঝে এক একটা এরকম গোল 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 করে দাও, তাহলে আমাদের কিন্তু নিউক্লিয়াস আঁকা শেষ। দেখো আমার মনে হয় 1/2 মিনিট মতো সময় লেগেছে। এবার চলো পয়েন্টিং করে নিই। পয়েন্টিং করব কিভাবে, এইটার এই দিকে অ্যারোটা দেবে সব সময়, এটা হলো বহিঃপর্দা। ঠিক আছে, অ্যারোটা কিন্তু অবশ্যই দেবে বহিঃপর্দা, এবং ভেতর দিকে যেটা আছে সেটা হলো অন্তঃপর্দা, সেটা হলো অন্তঃপর্দা। বহিঃপর্দা অন্তঃপর্দা হয়ে গেল। এরপর যেটা এটা যাচ্ছে এটা কি, এটা নিউক্লিওলাস, এটা নিউক্লিওলাস। তারপরে এখানে এরকম ডট 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 করে দেবে, কারণ তোমরা তো কালার করতে পারছো না, এই জন্য ডট 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 করে দেবে। ডট 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 করা মানে এখানে একটা তরল আছে এবং একে বলে নিউক্লিওপ্লাজম। এই ডট 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 যে তরলটা একে বলে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস। এটা হলো নিউক্লিওপ্লাজম।
নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ জালিকাকার অংশ, ওটা কি? নিউক্লিয় জালক, ওটা হলো নিউক্লিয় জালক। ঠিক আছে, এর গায়ে যেটা আছে সেটা কি বললাম? এই যে লম্বা আকৃতির, এটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এর গায়ে যে দানাদার অংশগুলো আছে, দানাদার অংশ, দানা দানা যে দেখতে পাচ্ছ, ওগুলো কি? ওগুলো হলো রাইবোজোম। রাইবোজোম। ঠিক আছে, আর এই দুটো পর্দা মিলিয়ে তৈরি হয়েছে কি? নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা, এই বহিঃপর্দা অন্তঃপর্দা মিলিয়ে তৈরি হয়েছে নিউক্লিয় পর্দা। ঠিক আছে, নিউক্লিয় পর্দা দ্বি একক বিশিষ্ট দুটো পর্দা দিয়ে তৈরি, তাহলে সেটাই বহিঃপর্দা এবং অন্তঃপর্দা। ঠিক আছে, আর এই যে গোল গোল দেখতে পাচ্ছ এর মধ্যে, এটাকেও পয়েন্টিং করে দাও, এটা হলো ক্যারিওজোম। এটা ক্যারিওজোম। তাহলে এইভাবে কিন্তু তোমরা নিউক্লিয়াসের ছবিটা আঁকবে। অবশ্যই গোলটা কম্পাস দিয়ে করে নেবে। আমাদের নিউক্লিওজোম আঁকা শেষ। ঠিক আছে, অনেকে নিউক্লিয় জালককে অনেকে বলে ক্রোমাটিন তন্তু, তাহলে নিউক্লিয় জালক বা ক্রোমাটিন তন্তু এটাও করে নিতে পারো। অবশ্যই নিচে লিখতে হবে নিউক্লিয়াসের কিসের ছবি, সেটা অবশ্যই কিন্তু লিখতে হয়। যদি না লেখো তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। নিউক্লিয়াসের চিত্র। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসটা হয়ে গেল। চলো আমরা পরেরটায় চলে যাই। পরে আছে আমাদের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া তো ইজি, একটা সুর আকারে করবে। ঠিক আছে, দ্বি একক পর্দা বিশিষ্ট, তাহলে এরকম ঝটাপট করবে। উইদিন 1-2 মিনিটের মধ্যে তোমার আঁকাটা পুরো কমপ্লিট করে ফেলতে হবে। ঠিক আছে, এরকম করবে। এগুলো হচ্ছে ক্রিস্টি, তাই তো? এগুলো যেগুলো করছি এগুলো হলো ক্রিস্টি। বইতে যেমন কার্ভ আছে সেরকম না করে তোমার ইচ্ছা মতো সিস্টেমটাকে দেখে নাও, দেখে নিয়ে ক্রিস্টিগুলোকে বানাতে পারো। ঠিক আছে, এরকমভাবে মাইটোকন্ড্রিয়ার ছবিটা আঁকবে। ঠিক আছে, এর গায়ে কিছু দানাদার অংশ থাকে, এরকমভাবে কিন্তু পুরোটাই ভরাট করতে হবে। ঠিক আছে, তাহলে পুরোটা এভাবে ভরাট করছো। দেখো খুব বেশি টাইম লাগবে না, কিন্তু 1-2 মিনিটের মধ্যেই এঁকে ফেলতে পারবে। এটাকে এরকম ভরাট করছো। এর অন্তঃপর্দার ভিতর দিকে একটা যেমন দানাদার অংশ থাকে, সেরকমই বহিঃপর্দাতেও কিন্তু একটা দানাদার অংশ থাকে। তাহলে এরকমভাবে করে ফেলছো। অন্তঃপর্দারগুলো ইউজ করবে, মানে আঁকার সময় রবার ইউজ না করে এক চান্সেই এঁকে ফেলার চেষ্টা করবে। ঝটাপট করতে হবে এগুলোকে। তাহলে দেখো এইগুলো অন্তঃপর্দার গায়ের এরকম দানাদার অংশ। ঠিক আছে, অন্তঃপর্দার গায়ে এরকম দানাদার অংশগুলোকে আমরা কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে অন্তঃপর্দাটা আমরা কমপ্লিট করে ফেলেছি। চলো তাহলে এবার আমরা পয়েন্টিংয়ে চলে যাই। অন্তঃপর্দার গায়ে যে এই দেখতে পাচ্ছ টেনিস র্যাকেটের মতো এই যে দানাদার অংশ, এই যে টেনিস র্যাকেটের মতো, একে বলে অক্সিজোম বা F0 F1 দানা, একে বলে অক্সিজোম। এর আরেকটা নামও শিখে রাখো, এর আরেকটা নাম হলো F0 F1 দানা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এরকম কার্ভগুলো হয়ে গেছে, এই কার্ভগুলো হলো এই যে ভেতর দিকে ঢুকেছে,
কোনগুলো? এই যে ভেতরে ঢুকেছে, ভেতরে ঢুকেছে, ভেতরে, এই যে ভেতরে ঢুকেছে আঙুলের মতো প্রবর্ধিত অংশ, এটাকেই বলে ক্রিস্টি। আঙুলের মতো প্রবর্ধিত অংশ, এটাকেই বলা হচ্ছে ক্রিস্টি। ঠিক আছে, এখানে ক্রিস্টিটা পেয়ে গেছো। এবার চলে আসি এই সব বাইরের দিকের পর্দা, এটা, তাহলে এটা হলো বহিঃপর্দা, বহিঃপর্দা। আর ভেতরের দিকে যে এই পর্দাটা, একে বলে অন্তঃপর্দা, একে বলছে অন্তঃপর্দা। ঠিক আছে, এবং আরও কিছু পয়েন্টিং করে দিতে পারো। এখানে অনেক এরকম দানাদার অংশ থাকে, মানে কিছু থাকে কি রাইবোজোম, এখানে কিছু দানাদার অংশ থাকে, একে বলে রাইবোজোম। ঠিক আছে, এখানে দেখো এরকম একটা পেঁচানো অংশ করে দেবে, এটা হলো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু একটা ডিএনএ থাকে নিজস্ব, ঠিক আছে, তাকে বলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, পেঁচানো অংশটা। ঠিক আছে, এবং এখানে কিছু বললাম যে রাইবোজোম থাকে, আবার কিছু প্রোটিন দানা থাকে, এরকম এরকম করে দিতে পারো। এইগুলো হলো প্রোটিন দানা, এগুলো হলো কিছু প্রোটিন দানা। ঠিক আছে, এবার দেখো এটার পরে ভালো ছেলেমেয়েরা কীরকম করে, এই যে আমি ভেতরে এইগুলোকে আঁকলাম, এগুলো তো মাইক্রোস্কোপে দেখলে আমি এরকমই দেখব, কিন্তু এটার আসল গঠন অর্থাৎ অন্তঃপর্দার ভেতর দিকে যে দানাদার অংশগুলো থাকে এইখানে যেগুলো এঁকেছি, তার প্রকৃত গঠনটা কীরকম এটা পাশে এঁকে দিলে খুবই ভালো হবে। সেটাতে কি থাকে, একটা এরকম মস্তক থাকে, একটা বৃন্ত থাকে এবং একটা ভূমি থাকে। ঠিক আছে, এর তিনটে অংশ থাকে, একটা মস্তক, একটা বৃন্ত, এটাকে বলছে বৃন্ত, এবং এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, অ্যারো চিহ্নগুলো উল্টো দিকে দাও, যেটাকে দেখাচ্ছ সেই দিকে অ্যারো চিহ্ন দেবে, মস্তক, বৃন্ত এবং ভূমি। তাহলে এইটা যাচ্ছে, যে ছবিটা আঁকলাম এটা কি, এটা হলো তোমাদের অক্সিজোম, অক্সিজোম। এরই আরেক নাম হলো F0F1, F0F1। মেনলি এই যে ভূমি, এটাকে বলে F0, ভূমি যে এটাকে বলে F0, এবং মস্তক যে এটাকে বলে F1। ঠিক আছে, তাহলে এর আরেকটা নাম হলো F0F1 দানা। তাহলে এটা যাচ্ছে পুরো মাইটোকন্ড্রিয়ার চিত্র। উপরে এটা কিসের চিত্র, উপরে বা নিচে অবশ্যই লিখে দেবে। আমার নিচে জায়গা নেই বলে উপরে লিখছি মাইটোকন্ড্রিয়ার চিত্র। ঠিক আছে, এই বহিঃপর্দার বাইরে দিকেও এই ছবিটা এই ফ্রন্টে তোলা হয়েছে। যদি বহিঃপর্দার বাইরে দিকটা লক্ষ্য করো তাহলে মাইটোকন্ড্রিয়ার ছবিটা কিন্তু এই রকম হয়, এরকম হয়, আর এটা এরকম হয়। ঠিক আছে, দেখো আমি কীরকম ঝটাপট আঁকছি, এটাই ট্রিক যে ঝটাপট কি করে আঁকবে, এটাই তোমরা শিখতে চাইছিলে। এরকম করে কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে। তাহলে এই বহিঃপর্দার এখানেও কিন্তু কতগুলো দানাদার অংশ থাকে বহিঃপর্দার বাইরের দিকে। এটা তোমাদের আমি দেখানোর জন্য করে দিলাম। বহিঃপর্দার বাইরের দিকে যে দানাদার অংশগুলো থাকে তাকে মেনলি বলে পার্সনের অধো একক। এটা হলো বহিঃপর্দার বাইরের দিকে, এটা হলো পার্সনের, মানে পুরো এই বহিঃপর্দাটা ধরেই বাইরের দিকের পর্দাটা, এখানে কিন্তু প্রচুর এরকম দানাদার অংশ আছে। বহিঃপর্দার বাইরের দিকে অনেক দানাদার অংশ থাকে,
এগুলোকেই বলে পার্সনের অধঃএকক। তাহলে পার্সনের অধঃএকক, ঠিক আছে। এটা মেনলি এরকম যদি আঁকি বাইরে এরকম গোল শেপের, এটা এরকম গোল শেপের, কিন্তু অন্তঃপর্দায় যেটা সেটাতে কিন্তু মস্তক, বৃন্ত এবং ভ্রূমি আছে, ঠিক আছে। তাহলে এরকম করে এই বাইরের পর্দাটাও এঁকে দিতে পারো, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়া অণুর গঠন এই পুরোটাই যাচ্ছে, দুটো পাশাপাশি ছবি এঁকে দিতে পারো। লম্বচ্ছেদে মাইটোকন্ড্রিয়া গঠন, তার আমি লিখে দিচ্ছি, লিখে নাও। দুটো ছবি পাশাপাশি এঁকে লিখবে লম্বচ্ছেদে মাইটোকন্ড্রিয়ার গঠন, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে বহিঃপর্দার বহির্দেশে যে দানাদার অংশ থাকে তাকে বলে পার্সনের অধঃএকক, এবং অন্তঃপর্দার ভেতর দিকে যে দানাদার অংশ থাকে তাকে বলে F0 F1 বা অক্সিজোম, ঠিক আছে। এটা যাচ্ছে দুটো মাইটোকন্ড্রিয়ার গঠন। এরপরে পরবর্তী ছবিতে চলে যাই। এরপরে হলো তোমাদের যেই ছবিটা করতে হবে সেটা হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্টের ছবিটা করার সময় ক্লোরোপ্লাস্ট তো একটা গোলাকার, সেটার একটা প্রস্থচ্ছেদ করে করছি, তাই ছবিটা হয়ে যাবে এই রকম অনেকটা। এটা একটু ছোট করে করো, কারণ এদিকে তো আমাদের পয়েন্টিং করতে হবে, এদিকে জায়গা রাখবে, তাহলে করে নাও এই রকম। এরকম কেন করলাম, কারণ একটা ধরো গোলাকার অংশের একটা উপরের আচ্ছাদনটা ছাড়িয়ে দেখানো হচ্ছে যে ক্লোরোপ্লাস্টটা ভেতরে কেমন। এখানে অনেক এরকম থালার মতো অংশ থাকে, এগুলোই হলো থাইলাকয়েড। গ্রিন কালারের থালার মতো অংশ থাকে, এগুলো থাইলাকয়েড। তোমাদের কোনো কালার করার দরকার নেই, কারণ তোমাদের পুরো আঁকাটা পরীক্ষার সময় পেন্সিলেই আঁকতে হবে। তাহলে এটা যাচ্ছে এই থালার মতো থালা করে, এগুলো থাইলাকয়েড, এবং এই থাইলাকয়েড গুলো একসাথে মিলিত হয়ে একটা গ্রানা তৈরি করছে। পুরো যখন সিরিজটা তৈরি হয়ে যাচ্ছে তখন হলো গ্রানা, ঠিক আছে। তার মানে কি বোঝাতে চাইছি, একটা থালার মতো অংশ হলো থাইলাকয়েড আর পুরোটা হলো গ্রানা। একটা থালার মধ্যে প্রত্যেকটা ইচ থালার মতো অংশ হলো থাইলাকয়েড আর পুরোটা হচ্ছে গ্রানা, ঠিক আছে। এটা আবার যুক্ত থাকে, একটার সঙ্গে অন্যটা যুক্ত, যোগ করে দাও এরকম, এখান থেকে বেরিয়ে গেছে এদিকে, একটার সঙ্গে অন্যটা এরকম সংযোজিত থাকে, ঠিক আছে। এই স্টোমা ল্যামেলি দ্বারা একটার সঙ্গে অন্যটা যুক্ত থাকে, ঠিক আছে। এরকমভাবে একটার সঙ্গে অন্যটা যুক্ত থাকে। তাহলে আমাদের মোটামুটি আঁকা শেষ। এখানে একটা এরকম পেঁচিয়ে করে দেবে দ্বিতন্ত্রী ডিএনএ, ঠিক আছে। এখানে একটা গ্লোবিউল করে দেবে, মোটামুটি আঁকা শেষ। দেখতে পাচ্ছ যে আঁকাগুলো করতে খুবই কম টাইম লাগছে আর না মুছে করবে। তাহলে এই থালার মতো অংশ এটা কি, থাইলাকয়েড। আর পুরোটা যখন একসাথে আসছে মানে কি, এই পুরোটা এটা এই পুরোটা যখন একসাথে আসছে, পুরোটা মানে কি এই পুরোটা যখন একসাথে হচ্ছে তখন কি তৈরি হয়ে যাচ্ছে, গ্রানা, ঠিক আছে। ভেতরে একটা তরল থাকবে, আমরা তো কালার ইউজ করব না, সেই জন্য তরলটা অলওয়েজ ডট 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 দিয়ে বোঝাবো। ডট 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 মানেই হলো তরল। তাহলে এই ডট 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 তরল, এখানে যে তরলটা আছে এই তরলটাই কি, স্ট্রোমা। এই তরলটা হলো স্ট্রোমা, ঠিক আছে। এইখানে যেটা যুক্ত রয়েছে এই অংশটা, দুটো গ্রানা যুক্ত রয়েছে, যেটা দিয়ে এই যে এটা দিয়ে যে যুক্ত রয়েছে এই অংশটাকে কি বলে, এই অংশটাকে বলে স্ট্রোমা ল্যামেলি। এই অংশটাকে বলে স্ট্রোমা ল্যামেলি, ঠিক আছে। এখানে থাকবে আবার এটা সিঙ্গেল স্ট্যান্ডের,
এটা রয়েছে, এটা হলো আরএনএ। আর ডবল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে এটা হলো ডিএনএ বা দ্বিতন্ত্রী ডিএনএ। তাহলে দেখো, দ্বিতন্ত্রী ডিএনএকে যেমন আমরা ক্লোরোপ্লাস্টে পাই, সেরকম কিন্তু মাইটোকন্ড্রিয়ায় পাই। মাইটোকন্ড্রিয়াতেও কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে, এটা হলো ক্লোরোপ্লাস্টিক ডিএনএ। আবার কোষের মধ্যেও কিন্তু নিউক্লিয় জালক থেকে কি তৈরি হয় তোমরা জানো, ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের কেমিক্যাল গঠন থেকেই আমরা পেয়ে যাব ডিএনএকে। তাহলে ডিএনএ কিন্তু এত জায়গায় থাকছে, ক্লোরোপ্লাস্টে থাকে, মাইটোকন্ড্রিয়ায় থাকে, আর নিজস্ব কোষে নিউক্লিয় জালক থেকে ক্রোমোজোম, এবং ক্রোমোজোম থেকে কিন্তু ডিএনএ তৈরি হয়। তাহলে মোটামুটি এইটা আমাদের আঁকা শেষ। এটাও একটা পয়েন্টিং করে দাও। এটা কি? এটা হলো প্লাস্টোগ্লোবিউল। তাহলে এটা মোটামুটি এটাই হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে এটা হলো ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এটা একমাত্র উদ্ভিদ কোষেই থাকে, এটা হলো ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, এবার চলো পরবর্তীটা আঁকি। পরবর্তী হলো গলগি বডি। গলগি বডি কীরকম? গলগি বডি মেনলি এরকম নালীর মতো অংশ, পেঁচানো এরকম নালী থাকবে। এরকম নালী হয়ে তারপর এরকম ভাবে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যেটা যাচ্ছে, এবং এখানে ছোট ছোট ভ্যাকুয়াল থাকবে, আর এখানে কিছু গোলাকার অংশ থাকবে। এরকমভাবে অতি সহজেই এঁকে ফেলতে পারো। মাঝখানটা একটু করে মুছে দেবে। এরকম গলগি বডির মেন কাজ হলো ক্ষরণ। দেখতে পাচ্ছ, এবার পয়েন্টিংয়ে চলে যাই। এই যে এই অংশটা, এটা বলে সিস্টার্নি। এই যে গোলাকার এরকম গোল গোলগুলো, এইগুলো হলো মাইক্রোভেসিকল। এটা হলো মাইক্রোভেসিকল। তাহলে কি? মাইক্রোভেসিকল, সিস্টার্নি, এবং এই অংশটা কি? ভ্যাকুয়াল। ঠিক আছে, তাহলে এটা হলো কি? গলগি বডি। তাহলে এইভাবে অতি সহজেই কিন্তু সায়েন্টিফিক ছবিগুলো আঁকতে হয়। ঠিক আছে, বুঝতে পারছো? এবার পরেরটায় চলে যাই। চলো লাইসোজোমের ছবিটা দেখে নিই। লাইসোজোম হলো সুইসাইড ব্যাগ, এরকম একটা শিম বীজের মতো আঁকবে। শিম বীজের মতো, এটা একদম ইজি। এরকম ভেতরে এরকম ওভাল শেপের কিছু গ্র্যানিউলস করে দেবে, এবং বাইরের দিকেও এরকম কিছু গ্র্যানিউলস এরকমভাবে রয়েছে। ঠিক আছে, হয়ে গেল লাইসোজোম। এই লাইসোজোম বিভিন্ন আকারের হয়, একটা শিম বীজ করতে পারো, একটা এরকম ওভাল শেপ করতে পারো। তাহলে এর মধ্যে এরকম করে দেবে ডটেড, আর এর মধ্যে আরও কতগুলো গোল গোল গ্র্যানিউলস বাইরের দিকে এরকম করে দিচ্ছ। তাহলে এটা হলো লাইসোজোম। লাইসোজোম বিভিন্ন আকারের হয়, একটা হলো শিম বীজের মতো বা ওভাল শেপের। বোঝা গেল? তাহলে পয়েন্টিংগুলো করে দিচ্ছি, দেখো। তাহলে এই দুটো কি? এই দুটো হলো গ্র্যানিউল। এগুলো সব মাঝখানের এটা বলো বা এটা বলো, এটা কি? ভ্যাকুয়াল। মাঝখানের ফাঁকা জায়গাটা হলো ভ্যাকুয়াল,
আর এখানে এরকম করে দাও। এইগুলো হলো অপাচ্য ফ্যাট, এগুলো হলো অপাচ্য কিছু ফ্যাটের মায়োলিন তন্তু, অপাচ্য ফ্যাটের মায়োলিন তন্তু। তাহলে এটা হলো দুটি ভিন্ন আকারের লাইসোজোম। অবশ্যই নিচে কিসের ছবি সেটা লিখতে হবে। ঠিক আছে, এবার পরেরটায় চলে যাই। চলো এবার ভ্যাকুয়াল। ভ্যাকুয়ালের আগে রাইবোজোমটা করে নিই। রাইবোজোম তো জানো দুই টাইপের হয়, প্রোক্যারিওটিক কোষে 70S আর ইউক্যারিওটিক কোষে 80S। এইরকমভাবে সায়েন্টিফিক ছবিগুলো আঁকতে হয়। ঠিক আছে, এখানে একটা এরকম পেঁচানো পেঁচানো থাকবে, এটা হলো RNA, এখানেও থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি RNA, এটা হচ্ছে 40S, এই গোলখণ্ডটা হলো 40S এবং নিচেরটা যে গোলখণ্ড সেটা হলো 60S। নিচের দিকে যে গোলখণ্ড এটা হলো 60S, তাহলে দুটো মিলে হচ্ছে 80S। এটা কিন্তু যোগ করা না, এরকম দুটো অধঃএকক নিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে এটাতেও যাচ্ছে, এটা RNA, এটা যাচ্ছে 30S এবং নিচের দিকে যেটা যাচ্ছে সেটা হলো 40S এবং এই দুটো নিয়ে তৈরি হচ্ছে 70S। ঠিক আছে, তাহলে এইটা হলো 80S রাইবোজোম আর এটা হলো 70S রাইবোজোম। খুবই ইজি ছবি, একবারেই আঁকতে হবে, একই টানে এঁকে যেতে হবে, রবার ইউজ না করে একই টানে এঁকে যেতে হবে। ঠিক আছে, তাহলে রাইবোজোমের গঠন হয়ে গেল। এরপর চলো যাই প্রাইমোর্ডিয়াল ইউটিকালটা একটু বলে দিই। প্রাইমোর্ডিয়াল ইউটিকাল খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হলো যখন একটা উদ্ভিদ কোষ অপরিণত অবস্থায় থাকে তখন ওর কোষ গহ্বরগুলো খুব ছোট ছোট থাকে এবং তার বাইরে সাইটোপ্লাজমীয় বস্তু থাকে। উদ্ভিদ কোষ তাই আমরা ডবল লেয়ার করছি, বাইরের দিকে কোষ প্রাচীর এবং ভেতরের দিকে কোষ পর্দা। এই উদ্ভিদ কোষটাই যখন পরিণত হয়, এই উদ্ভিদ কোষটা যখন পরিণত হচ্ছে তখন এই যে ছোট ছোট কোষ গহ্বর বা ভ্যাকুয়াল এগুলো মিলে একটাই কোষ গহ্বরে পরিণত হয়, একটা বড় কোষ গহ্বরে পরিণত হয়। একটা বড় করে আঁকবে এখানে, একটা বড় কোষ গহ্বরে পরিণত, মানে ম্যাক্সিমাম জায়গাটাই কোষ গহ্বরটা নিয়ে নেয় আর এখানে বাইরে থাকে নিউক্লিয়াস আর অন্যান্য অঙ্গাণু। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু, আর তখন সাইটোপ্লাজমীয় বস্তুগুলো দেখতে পাচ্ছ পরিধির দিকে একদম ঠেসে গেছে, পরিধির দিকে ঠেসে যে বিন্যাস, একেই বলে প্রাইমোর্ডিয়াল ইউটিকাল। তাহলে এটা যাচ্ছে আমাদের অপরিণত উদ্ভিদ কোষ আর এটা যাচ্ছে আমাদের পরিণত উদ্ভিদ কোষ। ঠিক আছে, পরিণত উদ্ভিদ কোষেই আমরা কি পেয়ে যাব, এই যে সাইটোপ্লাজমের যে বিন্যাস, এই যে সাইটোপ্লাজমের যে পরিধির দিকে বিন্যাস তাকেই বলে প্রাইমোর্ডিয়াল ইউটিকাল। প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল। ঠিক আছে, তাহলে এবার পয়েন্টিংগুলো করি। এটা হলো কোষ গহ্বর, এটা হলো নিউক্লিয়াস,
নিউক্লিয়াস। ঠিক আছে, এখানে তো আরও যে সাইটোপ্লাজমিক অর্গানেলগুলো আছে সেগুলো দেখিয়ে দিতে পারো। এটা কি প্লাস্টিড, এটা প্লাস্টিড। তারপরে এটা তো সাইটোপ্লাজম, এটা কি সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম। মেনলি সাইটোপ্লাজমের এই বিন্যাসটা পরিণত প্রাচীরের ক্ষেত্রে, পরিণত উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে সাইটোপ্লাজমের বিন্যাসটা পরিধির দিকে ঠেসে গেছে, একেই বলে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকাল। ঠিক আছে, আর এখানে তো জানোই এদিকে দুটো লেয়ার, কি বাইরেরটা হলো, অ্যারো চিহ্নগুলো বারবার বলছি ভেতর দিকে দেবে, বাইরেরটা হলো কোষ প্রাচীর আর ভেতরেরটা হলো কোষ পর্দা। উদ্ভিদ কোষে দুটোই থাকে, কোষ প্রাচীর এবং কোষ পর্দা। ঠিক আছে, তাহলে এখানে বলে দিলাম এটা ভ্যাকুয়ালের, বলে দিলাম যে কীভাবে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকালটা সৃষ্টি হচ্ছে। এই যে ভ্যাকুয়ালের বাইরের দিকে যে মেমব্রেন, এটাও জেনে রাখো, এটা হলো সেমি পারমিয়েবল একটা মেমব্রেন। ঠিক আছে, যেটা কিনা ভ্যাকুয়ালকে ঘিরে থাকে। এটা মেনলি প্ল্যান্ট সেলের ক্ষেত্রেই থাকে। এটাকে বলে টোনোপ্লাস্ট, এটাকে বলে টোনোপ্লাস্ট। ঠিক আছে, এবার চলো দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওই যে নিউক্লিয়াসের ছবি এঁকেছিলাম, নিউক্লিয়াস দ্বি-একক পর্দা বিশিষ্ট, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করেই কিন্তু তোমাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখাতে হবে। এই যে নিউক্লিয়াস এরকম ফাঁক ফাঁক করে রাখবে, এই ফাঁক রাখার মানে হলো এটা নিউক্লিয় ছিদ্র। এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের এরকম বাইরে থেকেই করে দিতে পারো। এরকমভাবে যাচ্ছে যেটা, সেটাই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিছু এখানে আঁকলাম, এরকম চ্যাপ্টা নলাকার অংশগুলো হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো জানো যে এটা নিউক্লিয়াসটা এঁকে দিলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম থাকে, কিছুই না, একদম ইজি, গায়ে যদি রাইবোজোম থাকে তাহলে সেটা হয়ে যাবে অমসৃণ। গায়ে যদি এরকম রাইবোজোম থাকে তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এগুলোকে বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যার গায়ে রাইবোজোম দানা নেই, এগুলোতে সব রাইবোজোম দানা করে দাও, আর যার গায়ে রাইবোজোম দানা নেই মানে এগুলোর গায়ে দেখো কোনো বল বল দিইনি, এটা হলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, তাহলে এটা চিত্র গেল ইআর। ইআর মানেই হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে ইআর হলো দু রকমের, একটা হলো স্মুথ ইআর, যার গায়ে রাইবোজোম নেই সেটা হলো স্মুথ, আর যার গায়ে রাইবোজোম আছে সেটা হলো রাফ। সঙ্গে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই ছবিটা দেখাবে। ঠিক আছে, দু রকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবার দেখো ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের একটা ছবি আঁকছি। প্রথমে কোষের আউটার স্ট্রাকচারটা আমাদের করতে হবে। তাহলে এরকম একটা আউটার স্ট্রাকচার আমি করছি, ভালো করে লক্ষ্য করো কিভাবে করছি। তাহলে এইভাবে আউটার স্ট্রাকচারটা করবে, করেই এটাকে ডবল মেমব্রেন করে ফেলবে, মানে দুটো মেমব্রেন আমাদের দেখাতে হবে। এটার এই ডবল মেমব্রেন করে ফেললাম। ঠিক আছে, এরপরেই উদ্ভিদ কোষে যেহেতু কোষ গহ্বরটা খুবই মুখ্য এবং অনেকটা জায়গা দখল করে থাকে, একটা কোষ গহ্বর এঁকে ফেললাম। ঠিক আছে, এবার এঁকে ফেলবো একটা নিউক্লিয়াসকে। নিউক্লিয়াস আঁকা আশা করি শিখে গেছো যে এরকম গোল করে হবে নিউক্লিয়াস, সেটাও হবে ডবল মেমব্রেন,
সেটাকেও ডবল মেমব্রেন করে ফেলছি। আর মাঝখানে মাঝখানে ফাঁকা রাখছি, কারণ ওটা হলো যাবে নিউক্লিয় পোর, তাই তো। এরকম ডবল মেমব্রেন করে ফেললাম। এবার এই মাঝখানের জায়গাগুলোকে একটু একটু মুছে দিতে পারো। তার মানে ব্যাপারটা কিরম দাঁড়াচ্ছে, এরকম হলো। এবার এইখানে তো জানোই কি কি অংশ থাকে, এরকম একটা গোল অংশ, এরকম পেঁচানো অংশ, তার মধ্যে আবার কিছু গোল গোল, আবার ভেতরে ডটেড। ঠিক আছে, পয়েন্টিংগুলো আমরা পরে করছি। এখান থেকে যে বেরোচ্ছে কি বারবার দেখিয়েছি, নিউক্লিয়াস থেকে বেরোয় হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম অংশ নলের মতো এরকম এঁকে দিলাম, এরকম অংশ এঁকে দিলাম, এবং এর গায়ে কিছু দানা দিয়ে দিলাম। দানাগুলো কি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে দানাগুলো হলো রাইবোজোম। তাহলে এইভাবে আমরা আঁকছি রাইবোজোম। এবার মাইটোকন্ড্রিয়া যেগুলো আঁকিয়েছি শর্টে, সেগুলো কিন্তু শর্ট শর্ট করে এখানে এঁকে ফেলতে হবে। আমরা একটা একটা করে শিখেছি এবং এখানে কিন্তু এঁকে ফেলব। আবার কি শিখেছি, ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড এরকম এঁকে ফেলবো, এরকম থালা থালা টাইপের। আর সেটা আবার স্ট্রোমা ল্যামেলি দ্বারা জোড়া। তাহলে কিরকম, এরকম থালা থালা মতো, সেটা আবার স্ট্রোমা ল্যামেলি দ্বারা জোড়া। ক্লোরোপ্লাস্টিড এঁকে ফেললাম। মাইটোকন্ড্রিয়া আরেকটা এঁকে দিই, কেন একাধিক মাইটোকন্ড্রিয়া থাকে, এগুলো ক্রিস্টি, ক্রিস্টি করে মাইটোকন্ড্রিয়া এঁকে দিলাম। ঠিক আছে, এবার কিছু গলগি বডি এঁকে দিই। গলগি বডি এরম নলাকার, মাথার এরম গোল, এরম নলাকার, আবার গোল গোল এরকম। ঠিক আছে, গলগি বডি হয়ে গেল। তাহলে এবার ভেতরে এরকম ডট ডট করে দিই আরও অন্যান্য গ্র্যানিউলস। ঠিক আছে, এবার এখানে মুছে, এটা কিন্তু একটা কোষ না, এখান থেকে আরও কোষ বেরোবে, সেই জন্য এই জায়গাটা মুছে আরও কোষ আমি এখানে করে দিচ্ছি। ঠিক আছে, কারণ একটা কোষকে আমরা হাইলাইটেড করেছি, কিন্তু পার্শ্ববর্তী তো আরও সেল আছে না, সেটাকে আমি এভাবে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আমার মোটামুটি আঁকা শেষ। চলো এবার পয়েন্টিংয়ে চলে যাই। এখানে যে গোল 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 দানা বিভিন্ন শেপের করবে, তোমাদের পেন্সিল দিয়েই করতে হচ্ছে, বিভিন্ন শেপের করে দেবে। কোনোটা এমনি ডট, কোনোটা একটু মোটা। তাহলে এই যে মোটা দানা, এটা হলো মুক্ত রাইবোজোম। এটা কি মুক্ত রাইবোজোম। ঠিক আছে, এই যে এটা যে দেখিয়েছি, এটা কি ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড একটু আগে বলেছি, ভ্যাকুওলের বাইরে যে আবরণ তাকে কি বলে, টোনোপ্লাস্ট। ভ্যাকুওলের বাইরের যে পর্দা তাকে বলে টোনোপ্লাস্ট। এটা কি, এটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এখানে ভেতরে এটা কি সাইটোপ্লাজম। ভেতরে কি থাকবে, সাইটোপ্লাজম। ঠিক আছে, এবার এখানে কিছু এরকম গোল 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 লম্বা লম্বা করে দিতে পারো। এটা কি অনুনালিকা। অনুনালিকা। এখানে যেটা করেছি, এটা কি গলগি বডি। এটা গলগি বডি। এক চান্সে দেখছো অতি অল্প সময় কিভাবে আঁকছি। সব পয়েন্টিং কিন্তু তোমাদের এদিকে নিয়ে করতে হবে,
তাহলে এটা কি পুরোটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস। ঠিক আছে, এবার এর গায়ে যে দানাদার অংশগুলো করে দিয়েছি, দানাদার করে দিয়েছি, সেই জন্য চ্যাপ্টা থলিগুলো যখন দানাদার হচ্ছে সেটা যাচ্ছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেটা স্মুথ, এখানে দেখো এটা যাচ্ছে স্মুথ, এর গায়ে কোনো রাইবোজোম করিনি, তাহলে এটা যাচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে একটা হলো রাফ, যেটার গায়ে রাইবোজোমের দানা আছে সেটা হলো রাফ, সেটা হলো এটা। আর এটার গায়ে রাইবোজোমের এই দানা নেই, এটা সেই জন্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এবার তো ইজি। এর দুটো পর্দা এঁকেছি আমরা, তাহলে দুটো পর্দা কি কি? বাইরের পর্দাটা হলো কোষ পর্দা, এই কোষ প্রাচীর, কোষ প্রাচীর। আর ভেতরেরটা হলো কোষ পর্দা। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস করে দাও, এখানটা মুছে, এখানটা মুছে করে দাও প্লাজমোডেসমাটাটা, প্লাজমোডেসমাটা। এই যে মাঝখানে যে ছিদ্র, মাঝখানে যে ছিদ্র হচ্ছে এটাকেই বলে প্লাজমোডেসমাটা। এর মাধ্যমে কোষান্তর সংযোগ হয়। তাহলে দেখলে খুব সহজেই আমি কি করলাম না, একটা ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের চিত্র এঁকে দিলাম। ঠিক আছে, এইটা কি, এটা যদি করি এটা কি, এটা হলো, এটা আরেকটা পর্দা করে দিতে পারি, এটা হলো পার্শ্ববর্তী কোষের কোষ পর্দা, আরেকটা করে দিতে পারো, আরেকটা করে পর্দা, মানে এ পাশেও তো আরেকটা কোষ আছে না, সেটার কোষ পর্দাটা। তাহলে এটা হলো পার্শ্ববর্তী কোষের কোষ পর্দা, পার্শ্ববর্তী কোষের কোষ পর্দা। এটা চারদিকেই করে দেবে, মানে এদিকেও কোষ আছে অনেক, মানে এটা তো ভালো করে বোঝো, এটা তো একটা সিঙ্গেল কোষ, কিন্তু তার এপাশেও একটা কোষ আছে, এপাশেও আছে, এপাশেও আছে, সব দিকেই আরও কোষ আছে। ঠিক আছে, তাহলে সেই কোষেরও কি থাকবে, এদিকে কোষ পর্দা। ঠিক আছে, তাহলে সেটা হলো কোষ পর্দা। তাহলে এটা কিসের ছবি আঁকলাম পুরোটা, নিচে অবশ্যই লিখব, এটা হলো ইউক্যারিওটিক উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। ইউক্যারিওটিক উদ্ভিদ কোষ, ইউক্যারিওটিক উদ্ভিদ কোষ বলে আন্ডারলাইন করছো। ঠিক আছে, দেখো সংক্ষেপে ট্রিক শিখিয়ে দিলাম যে কিভাবে আঁকবে। এবার চলো ইউক্যারিওটিক প্রাণীকোষটাও দেখিয়ে দিই। ইউক্যারিওটিক প্রাণীকোষটা একটা পাউরুটির মতো আঁকবো। তাহলে কীরকম, এখানে এগুলো মাইক্রোভিলাইগুলো আঁকলাম, একটা পাউরুটির মতো হবে। ঠিক আছে, পাউরুটির শেপের এরকম আঁকবে, আর এখানে কতগুলো আঙুলের মতো প্রবর্ধক আঁকবে, এখানে কতগুলো এরকম আঙুলের মতো প্রবর্ধক, কে এটা জুড়ে দাও। তাহলেই দেখো একটা প্রাণীকোষ হয়ে গেল। এবং মোরলেস একই, কিছু সেল অর্গানেলি আলাদা। আবার সেই গোল করে আঁকো নিউক্লিয়াস, আবার এটাকে ডবল মেমব্রেন করতে হবে। এতক্ষণে আমরা 3-4 বার নিউক্লিয়াস এঁকে ফেলেছি, ডবল মেমব্রেন করতে হবে। এটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের কি দ্বিপর্দা বেষ্টিত, দুটো পর্দা। এরপর পর্দাটা এঁকে মাঝখানে গ্যাপটা প্রমিনেন্ট করে দেবো, কীরকম, এইভাবে। ঠিক আছে, এরকমভাবে প্রমিনেন্ট করে দিচ্ছি।
তাহলে এটা গেল নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে রয়েছে নিউক্লিওলাস, রয়েছে জালক, এরকম জালক করে দিলাম নিউক্লিওলাস, এবং এর বাইরে কি থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কীরকম, এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা এরকম জালকের মতো, মানে নলাকার, এরকম নলাকার থাকছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এরকম চারদিকেই থাকতে পারে। দেখছো একবারে কি করে আঁকছি, এরকম চারদিকেই থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর তার গায়ে যদি দানাদার থাকে তাহলে সেটা হয়ে যাবে কি রাইবোজোম। দানাদার থাকলে সেটা হয়ে যাবে রাইবোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরকম চ্যাপ্টা, তার গায়ে দানা দানা করে দেবে, এগুলো কি রাইবোজোম। এটা এরকম গোল করে দিতে পারো, এটা নিউক্লিওলাস, রাইবোজোম। ঠিক আছে, এবার এখানে এরকম চ্যাপ্টা থলির মতো করব। গলগি বডি, এটা যেটা আঁকছি এটা কি গলগি বডি। গলগি বডি, ঠিক আছে। গলগি বডির মাঝখানে এগুলো কি থাকবে, ভ্যাকুয়াল। ভ্যাকুয়াল হচ্ছে, এবং এখানে ভ্যাকুয়ালটা এরকম শেপ করে আঁকবো। আবার এই দিকেও এখান থেকে ভ্যাকুয়াল, ভ্যাকুয়াল এরকম শেপ করে আঁকছি। ঠিক আছে, এখানে কি করব, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, আরেকটা মাইটোকন্ড্রিয়া করে দাও, ক্রিস্টির মতো করে করব। মাইটোকন্ড্রিয়া শর্টে এভাবে আঁকে। ঠিক আছে, এখানে একটা গোলাকার করে দেবো লাইসোজোম। আর এখানে করে দিচ্ছি কি, এখানে অনেকটা নলাকার করে দিচ্ছি। এটা হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এখানে অনেক গোল এরকম করে দিচ্ছি। এগুলো হলো মুক্ত রাইবোজোম। তাহলে কিছু রাইবোজোম এখানে আমরা দেখলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে, আবার কিছু রাইবোজোম কিন্তু এরকম মুক্ত অবস্থাতেও থাকে। কিছু রাইবোজোম এরকম মুক্ত অবস্থাতেও থাকে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার চলো পয়েন্টিং করে নিই। তাহলে নিউক্লিয়াস থেকে যদি প্রথমে শুরু করি, এটা কি নিউক্লিওলাস। নিউক্লিয়াসের চারটে অংশ, নিউক্লিওলাস। এটা কি নিউক্লিয় পর্দা, যেটা দ্বি-একক পর্দা, দুটো মেমব্রেন দ্বারা তৈরি। নিউক্লিয় পর্দা। এই ছিদ্রটা হলো নিউক্লিয় ছিদ্র। ছিদ্র এটা কি, এখানে ভেতরে একটা রসের মতো থাকে, এটা হলো নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজম। ঠিক আছে, আর এই যে তন্তুর মতো অংশ, এটা হলো পেঁচানো পেঁচানো যে তন্তু, এটা হলো ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা। ঠিক আছে, বুঝতে পেরেছ? এই সব কটা নিয়ে তৈরি হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তাহলে এই সব কটাকে একসাথে করে দাও, অ্যারো দিয়ে দাও, অ্যারো দিয়ে দাও, দিয়ে এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এরপর এটা কি লাইসোজোম। লাইসোজোম এটা হলো মসৃণ মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা কি ছিল, এর গায়ে রাইবোজোম দানা ছিল, তাহলে এটা হচ্ছে আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
ঠিক আছে। এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোষের মধ্যে পদার্থগুলো বেরিয়ে যায়, তাহলে এখানে হচ্ছে যেটা সেটা হলো এক্সোসাইটোসিস, খরিত পদার্থগুলো বেরিয়ে যাচ্ছে। এটা দেখো গলগি বডি, এটা হলো গলগি বডি। গলগি বডি থেকে ক্ষরণের ফলে পদার্থগুলো যে বেরিয়ে যাচ্ছে তাকে বলে এক্সোসাইটোসিস। ঠিক আছে। আবার এদিকে কিছু পদার্থ আবার ঢোকেও, এখানে মাইক্রোভিলাই দিয়ে, তাকে বলে যখন ঢুকছে তখন হলো এন্ডোসাইটোসিস, তখন এন্ডোসাইটোসিস। ঠিক আছে। এটা কি মাইটোকন্ড্রিয়া, এটা হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া অনেকগুলো দেখিয়েছি। ঠিক আছে। আর এগুলো হলো মুক্ত রাইবোজোম। এখানে যে কণাগুলো রয়েছে এই কণাগুলো হলো মুক্ত রাইবোজোম। ঠিক আছে। তাহলে সব কিছু আমি দেখিয়ে ফেলেছি স্পেশালিটি। এটা হলো কি আমাদের ইউক্যারিওটিক প্রাণীকোষ, এটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক প্রাণীকোষ। তাহলে অতি সহজে কিভাবে আঁকতে হবে বুঝতে পারলে। এইভাবেই কিন্তু সায়েন্টিফিক ছবিগুলো তোমাদের আঁকতে হবে। ঠিক আছে। তাহলে সায়েন্টিফিক ছবি একদম ইজি, এইভাবে একবারে এঁকে ফেলবে। এটা কোনো আর্টিস্টিক ছবি না বা ড্রয়িং না, এইভাবে একবারে প্রত্যেকটা ছবিকে এঁকে ফেলবে, তাহলেই ফুল মার্কস পাওয়া যাবে। পুরো কাজটা পেন্সিলে করবে, আঁকবে, পয়েন্টিং করবে পেন্সিলে, সবগুলোকেই ডান দিকে নিয়ে গিয়ে পয়েন্টিং করবে, ডান দিকে নিয়ে গিয়ে পয়েন্টিং করবে। তাহলে প্রথমে আমরা অর্গানালিগুলো দেখালাম এবং শেষে ইউক্যারিওটিক উদ্ভিদ কোষ আর প্রাণীকোষ দেখালাম। ঠিক আছে। তাহলে ওভারঅল পুরো চ্যাপ্টারটা, আমাদের যে সেকেন্ড চ্যাপ্টার, পুরোটা আমরা ছক এবং ছবির মারফতে খুব সুন্দরভাবে পড়ে ফেললাম। আশা করি এরপর আর কোনো অসুবিধা হবে না। পুরো চ্যাপ্টারটাই কিন্তু ছক আর ছবির মারফতে আমরা পড়ে ফেলেছি, আপ টু কোষ পর্যন্ত আমরা পুরোটা পড়ে ফেললাম। এই ছকগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে ফেলবে। আজকে আমরা শিখব নিউরনের ছবি কিভাবে আঁকতে হয়। নিউরনের ছবি আঁকার জন্য প্রথমে একটা ছোট গোল করব। গোল করে এখান থেকে ডেনড্রনগুলোকে এইভাবে বার করে দেওয়ার চেষ্টা করব। ডেনড্রনগুলোকে এইভাবে বার করে দেব। সার্কেলটা তোমরা কম্পাস দিয়ে করতে পারো, দিয়ে ডেনড্রনগুলোকে এভাবে না মুছে একবারেই আঁকার চেষ্টা করবে, বার করে দেব। এরপর ভেতরে এর জাংশনগুলোকে মুছে দেব। ভেতরে দেখো এর জাংশনগুলোকে মুছে দিচ্ছি, তাহলেই প্রপার একটা নিউরনের ছবি আমার চলে আসবে। দেখো এইভাবে এগুলোকে অ্যাড করে দিয়েছি, তাহলে দেখো নিউরনের ছবিটা অনেকটাই চলে এসেছে। এরপর কি করব, এরপর এখান থেকে খানিকটা মুছে নাও, মুছে নিয়ে অ্যাকশনটা আঁকছি। অ্যাকশনটাও একটা প্রবর্ধিত অংশ, এরকম সরু করে আঁকছি। একটা অ্যাকশনটাও এরকম সরু করে এঁকে এখানে দ্বিধা বিভক্ত করে দিলাম, করে কারণ আমাদের প্রান্ত বুরুষগুলো আঁকতে হবে, করে দিলাম। এখানে নবগুলোকে করে দিলাম। ঠিক আছে। এবার দেখো কি করব, এবার এই পোর্শনটা করে নিই। অ্যাকশনটা কিভাবে আঁকবো দেখো, অ্যাকশনটা আঁকছি। এখানে
একটা কোষ হবে সোয়ান কোষ। সোয়ান কোষের জায়গাটা ভালো করে নেব, দিয়ে এর মধ্যে একটা সোয়ান কোষ দিয়ে দেবো। আবারও এরকম আঁকবো মাইলিন শিট এবং এক্সোলেমা। এরকমভাবে সূক্ষ্মভাবে কাজটা করবে। এরকম করব। এখানটা মুছে এখানেও একটা সোয়ান কোষ দিয়ে দিতে পারো। সোয়ান কোষ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এরকম করে পরবর্তীটা করব। তাহলে এখানে একটা সোয়ান কোষ দিয়ে দিলাম। এবার এখান থেকে প্রবর্ধিত ডেনড্রাইটগুলোকে বার করে দেব। ডেনড্রাইটগুলোকে দেখো বার করে দিলাম। ডেনড্রাইটগুলোকে বার করে দিলাম। এটা মোটামুটি দেখো নিউরনের ছবি এরম করে করব। ভেতরে একটা নিউক্লিয়াস করব, নিউক্লিওলাস, নিউক্লিয় জালক, এখানে নিউক্লিয় রস করে দিলাম। ভেতরে থাকবে নিজল দানা। এরকম গোল করে দাও। ঠিক আছে, এরকম ডট 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 কিছু দানাদার দিয়ে দাও, নিজল দানা। ঠিক আছে, এখানে এরকম দাগ দাগ করে দাও, এগুলো হলো অ্যাকশন হিলক। ঠিক আছে, তাহলে মোটামুটি এরকম করে করব। এবার চলো পয়েন্টিংয়ে চলে যাই। পয়েন্টিংয়ে এটা কিছুটা এভাবেও করতে হবে, কিছুটা অংশ আমাদের বাম দিকেও করতে হবে। এই পুরোটা যাচ্ছে কোষ দেহ, এই পুরোটা যাচ্ছে কোষ দেহ। ঠিক আছে, এরপর থেকে এখানে চলে যাই। যেখান থেকে অ্যাকশনটা স্টার্ট হচ্ছে তাকে বলে অ্যাকশন হিলক। অ্যাকশন হিলক এর মধ্যে যেটা আছে সেটা হলো কি, মধ্যের যে কোষটা সেটা হলো সোয়ান কোষ। বুঝতে পেরেছ? সোয়ান কোষ। এবার অ্যাকশনের বাইরের আবরণীটা হলো এক্সোলেমা। এক্সোলেমা। ঠিক আছে, আর এই যে বাইরে এটা হলো মাইলিন শিট। মাইলিন শিট। ঠিক আছে, আর সব থেকে বাইরে হলো নিউরিলেমা। সব থেকে বাইরে হলো নিউরিলেমা। নিউরিলেমা। তাহলে ভেতর থেকে বাইরের দিকে যদি স্তরগুলো যাই, প্রথমে পাবো এক্সোলেমা, সেটা হলো এই যে লম্বা, এটা এক্সোলেমা। তারপরেরটা হলো মাইলিন শিট, তারপরটা হলো নিউরিলেমা। ঠিক আছে, দুটো মাঝখানে যে অংশটা রয়েছে, দুটোর মাঝখানে, সেটা হলো র্যানভিয়ারের পর্ব। এটা হলো র্যানভিয়ারের পর্ব। র্যানভিয়ারের পর্ব। ঠিক আছে, আর শেষে যেটা রয়েছে সেটা হলো প্রান্তবুরুষ। সেটা হলো প্রান্তবুরুষ। ঠিক আছে, আর এই প্রান্তবুরুষটা কোথায় গিয়ে মিশেছে? একটা পেশিতে। এই প্রান্তবুরুষটা যেটায় গিয়ে অ্যাটাচড হয়েছে সেটা হলো একটা পেশি। তাহলে পেশিটা এরকম রেখাকার হবে, এটাকে করে দাও একটা পেশি। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত ছিল কোষ দেহ। আর এইখান থেকে পরবর্তী অংশ এই পুরোটাই যাচ্ছে আমাদের
অ্যাকশন। ঠিক আছে, এবার এই দিকে চলে আসো। এদিকের অংশগুলোর মধ্যে এটা ছিল কি আমাদের নিউক্লিয়াস। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে দানাদার অংশ, এটা হলো নিজল দানা। নিজল দানা, মেন বডিটা হলো ডেনড্রন, যে বেরিয়েছে হিলের মতো অংশটা এটা হলো ডেনড্রন, আর এখান থেকে যে শাখাগুলো বেরিয়েছে সেটা হলো ডেনড্রাইট। যে শাখাগুলো বেরিয়েছে সেটা হলো ডেনড্রাইট। ঠিক আছে, তাহলে এইভাবে একটা নিউরনের ছবি তোমরা আঁকতে পারো। বোঝা গেছে? তাহলে নিচে লিখবে নিউরন। নিচে লিখব কি, এটা একটা নিউরনের চিহ্নিত চিত্র। ঠিক আছে, তাহলে এটা যদিও কলা চ্যাপ্টারে স্নায়ু কলার গঠনগত কার্যগত একক নিউরন আমি এখানেই দেখিয়ে দিলাম। এই ছবিটা খুব ইম্পর্টেন্ট আসে, আমি এখানেই তোমাদের দেখিয়ে দিলাম। সব কটা পয়েন্টিং ভালো করে দেখে নেবে। এখানে আরও কটা পয়েন্টিং করে দাও। এখানে কিছু, এই অংশটাকে বলে নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম না, এখানটা যে দাগ দাগ মতো এগুলো হলো নিউরোফাইব্রিল। নিউরোফাইব্রিল। ঠিক আছে, এবং এখানে একটা তরল থাকে এই কোষ দেহে যে তরলটা থাকে তাকে বলে নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম, কোষদের মধ্যে যে তরলটা থাকছে তাকে বলা হচ্ছে নিউরোপ্লাজম। ঠিক আছে, তাহলে মোটামুটি দেখে নিয়েছো। এই যে একটা এখান থেকে যে এই দুটো মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপটা এটা হলো র্যানভিয়ারের পর্ব। এর মাধ্যমে উদ্দীপনাগুলো এখান থেকে এখানে লাফ দিয়ে যাচ্ছে, এটা থেকে এটা লাফ দিয়ে যাচ্ছে। সেই জন্য মশা কামড়ালো, ব্রেন ডিটেক্ট করলে এটা মশা, এবং সঙ্গে সঙ্গে মশাটা আমরা মেরে ফেললাম। এই যে কাজটা বা স্নায়ুতন্ত্রের মধ্যে দিয়ে যে উদ্দীপনা প্রবাহ এত তাড়াতাড়ি যাচ্ছে, কারণ র্যানভিয়ারের পর্বে যখনই আসছে তখন কিন্তু এটা এরকম জাম্প করে যাচ্ছে, সেই জন্য এটা এত স্পিডি হচ্ছে। এটা আরও পরবর্তী উঁচু ক্লাসে উঠলে তোমরা জানবে। যাই হোক, সামগ্রিকভাবে এই ছবিটা এইভাবে আঁকতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত থাকলো।